ইন্ডিয়ার এই আগ্রাসনের ঘোর বিরোধী। কিন্তু দুঃখজনক হলো সত্য, ৩০ লক্ষ শহীদের বিনিময়, অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়, হাজার হাজার লক্ষ মানুষের পঙ্গুত্বের বিনিময়, হাজার হাজার পরিবারের নিঃশেষ হয়ে যাওয়ার মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেই অর্জনের যে সুফল আমাদের পাওয়ার কথা ছিল, দুর্ভাগ্যজনকভাবে সত্য হলো সেই দেশেরই সরকার সেই স্বাধীনতাকে বিকিয়ে দিয়েছে। গত 15 বছর বাংলাদেশের ইতিহাসের যে বড় অধ্যায়গুলো আছে তাকেও ছাড়িয়ে যাবে। এত ইস্যু, এত বেশি দুর্নীতি, এতগুলো খাত তৈরি করে হচ্ছে দেশকে নিঃশেষ করে ফেলার জন্য, যেগুলো বলে হয়তো এখন শেষ করা যাবে না। কিন্তু আজকে আমরা নির্দিষ্ট দুটি ইস্যুতে দাঁড়িয়েছি, কারণ বিষয় দুটি শুধুমাত্র রাজনৈতিক নয়। সুদূর নির্বাচনের মধ্য দিয়ে আরেকটি দলকে ক্ষমতা আনা বা যাওয়ার প্রক্রিয়া নিয়ে আমরা সীমাবদ্ধ নই। আমাদের এটা অস্তিত্বের ব্যাপার। ক্ষমতায় যে বা যিনি থাকেন না কেন, যদি দেশই না থাকে তাহলে আপনার ক্ষমতার মসনদের কোনো দাম নেই। আপনি মনে রাখবেন, আজকে যারা আপনার ভারতের পরামর্শে দিনের ভোট রাতে করে বা প্রশাসন দিয়ে ভোট করে বা চুরি করে জনগণের অধিকার হরণ করে যারা ক্ষমতায় আছেন, আপনাদেরকে স্মরণ করতে হবে লংদুর দর্জির কি পরিণত হয়েছিল। আপনাদের স্মরণ করতে হবে যে কাশ্মীরের যারা ভারতের পদলেন করেছিল, কাশ্মীরের যখন সাহিত্য শাসন বাতিল করা হয় আর্টিকেল 370, তখন কিন্তু তাদেরকেও জেলে নেওয়া হয়েছিল। আপনিও কিন্তু এই ভারতের ইন্ডিয়ার এই করাল গ্রাস থেকে মুক্ত পাবেন না। আমার খেয়াল আছে বাংলাদেশের যখন রজত জয়ন্তী হয়, 25 বছর উদযাপন হয়, এদেশে মেহমান হয়ে এসেছিলেন কারা? নেলসন ম্যান্ডেলা, ইয়াসির আরাফাত। উদ্ভাবন হলো আমরা যখন যুবক একটি রাষ্ট্র পরিণত হয়েছি, বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর যখন আমরা জানান দিব, সেই সময় সেই অনুষ্ঠানে অতীতে করা হলো সারা বিশ্বে যিনি কসাই নামে পরিচিত সেই নরেন্দ্র মোদীকে। কেন নরেন্দ্র মোদীকে আপনার দরকার? এই দেশে ক্ষমতায় শুধু থাকার জন্য। আমি তো আপনাকে আগেই বলেছি, ক্ষমতায় আপনি থাকতেও পারবেন না যদি আপনি তাদের পদলেখন এইভাবেই করতে থাকেন। আপনার মন্ত্রী বলে ভারতকে বলেছি ক্ষমতায় রাখতে, আপনার সাধারণ সম্পাদক বলে তলে তলে সমঝোতা হয়ে গেছে। এইসব লক্ষণ ভয়ঙ্কর। এইসব লক্ষণ আপনাকেও নিরাপদ রাখবে না, আপনার দলকেও নিরাপদ রাখবে না। এখন তাহলে আমরা প্রতিবাদ করছি কার কাছে? আপনাদের প্রশ্ন আসতে পারে যে দেশের সরকারই আরেকজন দেশের পদলেখন করে এবং একরকম এজেন্টের চরিত্র ধারণ করেছে, তাহলে আমরা বলছি কার কাছে? আমরা বলছি আমাদেরকে, আমাদের জনগণকে এখন রুখে দাঁড়াতে হবে। ভারত, ইন্ডিয়ার যে শাসক গোষ্ঠী, হিন্দুত্ববাদী ষড়যন্ত্র গ্রুপ, তারা ভারতের জনগণকে প্রতিনিধিত্ব করে না। ভারতের জনগণ আমাদের শত্রু নয়। আমরা ভারতকে পরিবর্তন করতে পারবো না, তারা আমাদের প্রতিবেশী। ভারতও আমাদেরকে পরিবর্তন করতে পারবে না, আমরা প্রতিবেশী থেকে যাব। আমরা একটি বন্ধুসুলভ, প্রতিবেশী সুলভ এবং সমমর্যাদার ভিত্তিতে প্রতিবেশী চাই। আমরা ভারতের সাথে কোনো প্রকার শত্রুতা এটা আশাও করি না, এটা আমাদের লক্ষ্যও নয়। আমরা যেটা চাই, দুটি দেশের জনগণের মধ্যে যেটি সার্ক হওয়ার উদ্দেশ্য ছিল, যে নিজেদের মধ্যে বাণিজ্য থেকে শুরু করে সকল বিষয় বিনিময় হবে, আমরা সবাই সকলে একই সাথে সমৃদ্ধি লাভ করব। কিন্তু কারা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে? দিল্লিতে বসে থাকা এক ধরনের শাসক গোষ্ঠী। আমি আমার দেশের জনগণকে বলতে চাই, আপনারা জেগে উঠুন। আমরা কিন্তু ভারতকে 47 আগেই না করেছি। ভারতের থেকে স্বাধীন হয়ে তারপরে আমরা পাকিস্তানের শোষণকে না বলে স্বাধীন রাষ্ট্র তৈরি করেছি। 25 বছরের মধ্যে দুটি স্বাধীনতার ঘটনার এই জাতির বীরত্বের ইতিহাসে আছে। এটা আপনাদের বুঝতে হবে। বাংলাদেশের যে নদী নিয়ে আজকে আমরা কথা বলছি, আপনারা যারা শুনছেন, আপনাদের কাছে অনেকেই মনে হচ্ছে এটা তো তেমন কোনো বিষয় নাও হতে পারে, হয়তো আমরা তো পানি তো পাচ্ছি। আজকে সরকার তার সকল অপকর্মকে বয়ান তারা তৈরি করেছে উন্নয়ন। এই উন্নয়নের 400 গুণ উন্নয়নও যদি বাংলাদেশ করে, শুধু বাংলাদেশের 18 কোটি জনগণের খাদ্যের যে পানি দরকার, সুপেয় পানি দরকার, সেই সুপেয় পানি ভবিষ্যতে সে নিশ্চিত করতে পারবে না যদি এই নদীগুলি মরে যায়। বাংলাদেশের চেয়ে অনেক বড় অর্থনৈতিক দেশ, যদি সুপেয় পানির ব্যবস্থা না থাকে, তার সমগ্র অর্থনৈতিক যে জিডিপি সেটা ব্যয় করতে হয় শুধু পানি, সুপেয় পানি নিশ্চিতকরণের জন্য। আজকে বাংলাদেশে মরুকরণ চলছে। আজকে বাংলাদেশে অনেক জেলায় লবণাক্ততা হয়েছে। আপনারা জানেন, টিভিতে এগুলো নিয়ে কথা হতো, বিভিন্ন চ্যানেলে দেখেছেন। বাংলাদেশের বহু অঞ্চলে ফসল আর আগের মতো হয় না। তো অনেক ধরনের প্রযুক্তি আনয়ন করার পরেও এখন আমরা পাচ্ছি না। আমাদের কৃষি বিপর্যয়, এই দেশ কৃষি প্রধান দেশ। আমাদের গার্মেন্টস আমাদের এই 18 কোটি মানুষকে ধরে রাখতে পারবে না। গার্মেন্টসে যারা কাজ করে শ্রমিক, এই রিক্সা শ্রমিক, বিভিন্ন ধরনের শ্রমিক যারা আছেন, তারা তো সকল জায়গায় চাকরি পাচ্ছে না, তারা খেটে খাওয়া মানুষ। এই তীব্র তাপদাহে তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তাদের আয় কমে গেছে। কেন কমেছে এই তীব্র তাপদাহ? এটা শুধুমাত্র প্রকৃতির খেলা? মানুষ হিউম্যান মেড ক্রাইসিস দিছে, এবং এই হিউম্যান মেড ক্রাইসিস আমরা যত না করেছি তার চেয়ে অনেক বেশি দায়ী ভারত। জাতিকে নিয়মিত তারা অপমান করে। অপমান করার একটি টুলস, একটা মাধ্যম হচ্ছে সীমান্তে আমাদের নিরীহ জনগণকে হত্যা করা। একটা 6 বছর একটা শিশু
সে ভারতের তেমন কোনো প্রতিপক্ষ ছিল না, ভারতের জন্য কোনো থ্রেট ছিল না, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলো কেন? এই পুরা দেশকে, এই বাংলাদেশের দেশকে অপমান করার জন্য তাকে ঝুলানো হয়েছিল। সেই অপমান বোধটুকু আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের সরকার প্রধান, আমাদের সরকার যদি না বুঝে, তাহলে আমাদের জনগণকে আমাদের অপমানের প্রতিশোধ নিতে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ভারতের বিরুদ্ধে আগ্রাসী নই, আমরা ভারতের জনগণকে সাথে নিয়েই আমাদের প্রতি যে অবিচার হচ্ছে সেটাকে সারা বিশ্বব্যাপী জানাতে চাই, এবং সেটা জানাতে গেলে আমাদের নিজেদের জনগণের মধ্যে ঐক্য থাকা দরকার। সেই ঐক্যের জন্য আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমি আমার বক্তব্য প্রলম্বিত করব না।